জুলাই অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ মামলার প্রথম তদন্ত প্রতিবেদন জমা। আসলে ৬ লাশ পোড়ানোর সময় একজন জীবিত ছিল জানালো প্রসিকিউশন। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। ২৪-এর অভ্যুত্থানকে ৭১-এর সঙ্গে এক কাতারে রাখার সুপারিশে বিএনপির না। দুদক, জনপ্রশাসন ও বিচার বিভাগের বেশিরভাগ প্রস্তাবনায় সম্মতি। ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে ২০২৪ সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান চায় এনসিপি। নতুনভাবে লেখা অপ্রয়োজনীয়, ঐকমত্য কমিশনকে জানালো সিপিবি। সেনাপ্রধানের সঙ্গে বৈঠকের কথা ফেসবুকে আসা উচিত হয়নি, মন্তব্য সার্জিসের। বাহিনীর সঙ্গে শিক্ষার্থীদের দূরত্ব কাম্য নয় বলছেন বিশ্লেষকরা। অর্থনীতির জন্য বিস্ফোরা পায়রা সমুদ্র বন্দর, মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার। নিরুপায় বিবেচনায় বাড়ানো হলো আওয়ামী লীগের ন্যায় প্রকল্পের মেয়াদ ও বরাদ্দ। পহেলা বৈশাখে ভিন্ন আঙ্গিকে বের হবে শোভাযাত্রা। সংসদ ভবন এলাকায় থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও চীনা ড্রোন শো। শুভেচ্ছা, সন্ধ্যার বাংলাদেশে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত শেষ। জুলাই গণহত্যার এটি প্রথম মামলা যার তদন্ত সম্পন্ন হলো। চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলছেন, ঈদের পরে আরও কয়েকটি মামলার তদন্ত রিপোর্ট তারা হাতে পাবেন। রোববার নিজ কার্যালয়ে কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। তিনি বলেছেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচারের সুযোগ রয়েছে, তবে সেই সিদ্ধান্ত নিতে হবে সরকারকে। গণ অভ্যুত্থানের বিজয়ের দিন ৫ আগস্ট আশুলিয়ায় গুলি করে হত্যার পর লাশ পোড়ানোর দৃশ্য দেখে আঁতকে উঠেছিল গোটা দেশ। এই মামলায় তদন্ত করতে গিয়ে অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানতে পারে ৬ জনের মরদেহ যখন পোড়ানো হচ্ছিল তখনও একজন জীবিত ছিলেন। জ্যান্ত দেখেও তার চিকিৎসার ব্যবস্থা না করে জ্বলন্ত আগুনে পুড়িয়ে হত্যা করে পুলিশ। এরকম লোমহর্ষক তথ্য উঠে এসেছে আশুলিয়ায় গণহত্যা মামলার তদন্ত প্রতিবেদনে, যেটি এরই মধ্যে চলে এসেছে প্রসিকিউশনে। এছাড়া ঢাকার উত্তরা, রামপুরা, যাত্রাবাড়ি, চানখারপুলের হত্যাযজ্ঞের মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে। জানা গেছে, আশুলিয়ার মামলায় আসামি করা হয়েছে ১০ জনকে। ঈদের পর শেখ হাসিনার মামলা সহ আরও কয়েকটি তদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার কথা। একটা রিপোর্ট আমাদের হাতে চলে এসেছে, বাকি ৩ থেকে ৪টা মামলার তদন্তর ফিনিশিং টাচ চলছে এবং এটা আশা করছি ঈদের পরপরই আমাদের হাতে এই রিপোর্টগুলো চলে আসবে। এই রিপোর্টগুলো আসার সাথে সাথেই আমরা পর্যালোচনা করে আনুষ্ঠানিক যে অভিযোগ অর্থাৎ ফর্মাল চার্জ আমরা দাখিল করে ফেলব এবং ফর্মাল চার্জ দাখিলের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিক বিচারের যাত্রাটা শুরু হবে। চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে গেলে যৌক্তিক সময় লাগবেই। হতাশ না হওয়ার পরামর্শ তার। সাম্প্রতিক আলোচিত ইস্যু আওয়ামী লীগের বিচার নিয়েও কথা বলেন তিনি। ট্রাইব্যুনালের ব্যাপারে হতাশাব্যঞ্জক কোনো বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা আমাদের দায়িত্বের ব্যাপারে সচেতন, আমরা আমাদের দায়িত্বের প্রতি কমিটেড। আমরা এটাকে জাতীয় প্রত্যাশার জায়গা থেকে এই ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যা কাজ আছে সেটা আমরা করব এবং সেটা অবশ্যই আমরা খুব দ্রুততম সময়ের মধ্যে দেখতে পাবেন। বিশেষ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২৩টি মামলা হয়েছে। পরোয়ানাভুক্ত আসামির সংখ্যা ১৪৩, যদিও গ্রেফতার মাত্র ৫১। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সংবিধানে ৭১ আর ২৪-এর গণ অভ্যুত্থান এক কাতারে আনা সমীচীন নয়। জাতীয় ঐকমত্য কমিশনের সংস্কার সুপারিশ নিয়ে দলীয় মতামত হস্তান্তর শেষে কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সংবিধানের মূলনীতি বদলানো, গণপ্রজাতন্ত্রী বাদ দিয়ে নাগরিকতন্ত্র রাখা এবং গণপরিষদের ভোট নিয়েও দলটি আপত্তি জানিয়েছে। তবে দুদক সংক্রান্ত ২০টি সুপারিশের ১১টি, বিচার বিভাগের বেশিরভাগ আর জনপ্রশাসনের অর্ধেকের বেশির প্রস্তাবেই সম্মত বিএনপি। ১৭তম রাজনৈতিক দল হিসেবে ঐক্যমত্য কমিশনের ১৬৬টি প্রশ্নমালার উপর ২০ দিনের পর্যালোচনা শেষে দলীয় মতামত জানিয়েছে বিএনপি। কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজের হাতে লিখিত মতামত তুলে দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ প্রতিনিধি দল।
5 সংস্কার কমিশনের গুরুত্বপূর্ণ সুপারিশমালায় দুদক সংক্রান্ত প্রস্তাবনা ছিল 20টি, যার 11টিতে সমর্থন দিয়েছে বিএনপি। একটিতে আপত্তি থাকলেও বাকিগুলো আংশিক সমর্থন ও মন্তব্য জানিয়েছে দলটি। জনপ্রশাসনের 26টি সুপারিশের অর্ধেকে সম্মত বিএনপি। বিচার বিভাগের সংস্কার প্রস্তাবেও জানায়নি তেমন আপত্তি। পূর্ণাঙ্গভাবে অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ক্ষমতা সুপ্রিম কোর্টের হাতে রাখতে চাই। তবে আপত্তি নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত 27টি সুপারিশের বেশ কিছু নিয়ে। বিএনপি মনে করে সংসদীয় স্থায়ী কমিটির কাছে নির্বাচন কমিশনকে দায়বদ্ধ রাখা যাবে না। সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, প্রতিবেদন দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতার মধ্যে হস্তক্ষেপ, এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যেই থাকা দরকার। যেমন একটি হলো যে এনআইডি, একজন সুপ্রিম কোর্টের বিচারক যেভাবে অপসারিত হয় সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরও দুই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে, যেটা অনেকটা রাজনৈতিক সভা হিসেবে আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশনের মতো স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না আমরা। বিএনপির সবচেয়ে বেশি আপত্তি সংবিধান সংক্রান্ত সুপারিশ নিয়ে। ওনারা 1971 সালের স্বাধীনতা যুদ্ধের সাথে একই কাতারে 2024 সালের গণ অভ্যুত্থানকে নিয়ে এসছেন, যেটা আমরা মনে করি সমীচীন নয়। আগের প্রিএম্বলেই থাকা উচিত। পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে একই থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণতান্ত্রিক বাংলাদেশ লিখতে চান। সেটার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। মূলনীতির মধ্যে যে প্রস্তাবগুলো আছে সেগুলোর হয়তো সংশোধনে আনা যায়, বাট আমরা আমাদের দলের পক্ষ থেকে পূর্ব অবস্থায়, পঞ্চদশ সংশোধনী পূর্ব অবস্থায় বহাল রাখার জন্য আমরা প্রস্তাব করেছি। পাশাপাশি সংস্কার বাস্তবায়নে গণপরিষদের ভোটের তুলনায় জাতীয় সংসদকে বেছে নেওয়ার পরামর্শ সালাউদ্দিন আহমদের। গণভোটের বিধানটা আছে আর্টিকেল 142 অফ দ্য কনস্টিটিউশন। সেখানে বলা আছে যে আর্টিকেল 8, আর্টিকেল 48, আর্টিকেল 56 এবং আর্টিকেল 142 ইটসেলফ, এগুলো যখন সংশোধিত হবে তখন গণভোটের প্রয়োজন হবে। যদি নতুন সংবিধানে আলাপ আলোচনার মধ্য দিয়ে আরও কোনো প্রভিশন যদি এই গণভোটের অধীনে নিয়ে আসা হয়, সেটা তখন দেখা যাবে। সেই সমস্ত ক্ষেত্রে গণভোটের কথা আসতে পারে। আগে সংসদ নির্বাচন করা উচিত, গণভোট নির্বাচন নয়। সংস্কার প্রশ্নে সম্মতি আর আপত্তি নিয়ে ঈদের পর ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠকে বসবে বিএনপি। দলীয় নেতাদের প্রত্যাশা সেই সময় হবে দ্বিমতগুলোর মীমাংসা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। বর্তমান সংবিধানকে একদলীয় ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মন্তব্য করে নতুন সংবিধান প্রণয়নের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি। দলটির মতে গণপরিষদ নির্বাচনের মাধ্যমেই সেই সংবিধান প্রণয়ন করা যেতে পারে। জাতীয় সাংবিধানিক কাউন্সিল এবং নির্বাচন কমিশন একসাথে নির্বাচন সম্পন্ন করতে পারে, আর সেজন্য তত্ত্বাবধায়ক সরকারের দরকার নেই। যদিও বর্তমান বাস্তবতায় সংবিধান নতুন করে লেখাকে অপ্রয়োজনীয় মনে করছে সিপিবি। জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কারের সুপারিশের উপর দলীয় মতামত জমা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। 166টি সুপারিশের মধ্যে 113টির সাথে একমত, 22টি সুপারিশে আপত্তি জানিয়েছে তারা। নির্বাচনে প্রার্থীর বয়স 23 বছর, ভোটের আগে উচ্চকক্ষের প্রার্থীদের তালিকা প্রণয়ন, অর্থবিল এবং দলের বিরুদ্ধে অনাস্থা ভোট দিতে পারবে না, এসব প্রস্তাব রেখেছে নতুন এই দলটি। ইসি এবং সাংবিধানিক কাউন্সিল একসাথে নির্বাচন আয়োজন করবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন নেই বলে মনে করে এনসিপি। বিদ্যমান সংবিধানকে একদলীয় বিতর্কিত দাবি করে নতুনভাবে প্রণয়নে গণপরিষদ নির্বাচনের প্রস্তাব রেখেছে তরুণদের এই দল। দেশ একেবারে নতুন করে স্বাধীন না, নতুন করে সংবিধান লেখা যাবে না এরকম কোনো বাধ্যবাধকতা নাই। যারা নির্বাচনের মধ্যে দিয়ে বিজয়ী হবে, জনগণ যাদেরকে ভোট দেবে, তারা গণপরিষদ সদস্য হিসেবে সংসদে, যেটাই বলি বা মানে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সেখানে তারা যাবে। গণপরিষদ শেষ হওয়ার পরে ওই নির্বাচিত বডি পার্লামেন্টের রূপ নিতে পারে। পরে ঐকমত্য কমিশনের কাছে দলীয় মতামত জমা দেয় সিপিবি। গণপরিষদ ও নতুন সংবিধান প্রণয়নের প্রয়োজনীয়তা দেখছে না দলটি, জানান সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা সংস্কার, এই কাজটা আগে করতে হবে। আমাদের মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত সংবিধানে অনেক অসম্পূর্ণতা আছে, এই অসম্পূর্ণতা দূর করতে হবে, সংস্কার করতে হবে। পরিষ্কার কথা, সংবিধান সংশোধন, কারণ বাংলাদেশের বাস্তবতায় এখন আমরা সংবিধান নতুন করে লেখা একেবারেই অপ্রয়োজনীয় মনে করি। এর আগে সকালে জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপ করে রাষ্ট্র সংস্কার আন্দোলন। সংবিধানে ধর্মনিরপেক্ষতা ভিন্ন নামে রাখার সুপারিশ করে তারা। এছাড়া সংবিধান সংস্কারের বিষয়ে গণভোটের প্রস্তাব দেয় দলটি। আমরা প্রধানত চাই যে আসলে সংস্কারটা নির্বাচনের, জাতীয় সংসদ নির্বাচনের আগে কিংবা জাতীয় সংসদের সাথে যেন হয়। আলোচনার মাধ্যমে একমতে পৌঁছবে দলগুলো, এমন প্রত্যাশা ঐকমত্য কমিশনের।
লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। বাকশাল সহ গণতন্ত্রকে ব্যাহত করার চেষ্টা হয়েছে বহুবার, তবে জনগণ রাজপথে থেকে সেই চেষ্টা ব্যর্থ করে দিয়েছে। কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেলে রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী সমমনা জোটের ইফতার মাহফিলে তারেক রহমান বলেছেন, ক্ষমতা কার কাছে যাবে, কার ক্ষমতা বেশি থাকবে, তার চেয়ে জনগণের স্বার্থ ও তাদের চাওয়া নিয়েই রাজনীতিকদের আলোচনা করা উচিত। পলাতক স্বৈরাচারী দল দেশের প্রত্যেকটি খাত ধ্বংস করে দিয়েছিল উল্লেখ করে তিনি বলেছেন, দেশে যে সংস্কার প্রয়োজন তা সবার আগে বিএনপিই বলেছিল। দেশের সংকটকালীন সময় গণতান্ত্রিক সমমনা দলগুলো আলোচনা করে 2.5 বছর আগে 31 দফা দেয়া হয়। যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল সেই প্রতিষ্ঠানগুলো আমাদেরকে মেরামত করতে হবে, এবং যেহেতু আমাদের রাজনীতি হচ্ছে বাংলাদেশকে ঘিরে, বাংলাদেশের জনগণকে ঘিরে, আমরা রাষ্ট্রের এই কাঠামোগুলোকে যদি মেরামত না করি, এই দেশকে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে নিয়ে যেতে পারবো না, মানুষের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে সক্ষম হব না। হাসনাত আব্দুল্লাহর সাথে খানিকটা দ্বিমত পোষণ করে ফেসবুকে স্ট্যাটাস দিলেন 24 আন্দোলনের অন্যতম সংগঠক সার্জিস আলম। লিখেছেন, সেনাপ্রধান নয়, তাদের আগ্রহী 11 মার্চ বৈঠক হয়েছিল। ওই বৈঠকে শুধু 3 জনই উপস্থিত ছিলেন, তবে এতটা গোপনীয় বৈঠকের কথাবার্তা যেভাবে ফেসবুকে এসেছে তা সমীচীন হয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক। এ ধরনের তৎপরতা ভবিষ্যতে আস্থার সংকট তৈরি করতে পারে বলে সার্জিস শঙ্কা প্রকাশ করেন। 11 তারিখের বৈঠকে সেনাপ্রধানের তরফ থেকে আওয়ামী লীগ ইস্যুতে কোনো চাপ প্রয়োগ করা হয়নি, কেবল মতামত জানানো হয়েছিল। আর পরিশোধিত আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার গুরুত্বের কথা জানিয়েছিলেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। তবে রাজনীতিতে কোনোভাবেই আওয়ামী লীগকে ফেরানোর পক্ষে নন সার্জিস। দু একটি মন্তব্যে উত্তেজনা ছড়ালেও সেনাবাহিনীর সাথে শিক্ষার্থীদের দূরত্ব কাম্য নয়। স্থিতিশীল রাষ্ট্রের জন্যই সবার ঐক্যবদ্ধ থাকা উচিত বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। এর পাশাপাশি গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিদের যে কোনো মন্তব্যে পরিপক্কতা দেখানোর পরামর্শ দিয়েছেন তারা, নতুবা প্রতিষ্ঠানের ভারসাম্য নষ্ট হতে পারে। রাজপথে মানুষের ঢল, বিপরীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বন্দুকের গুলি। ছাত্র জনতার আহ্বান ছিল তাদের পাশে থাকুক সেনাবাহিনী। 5 আগস্টের অভ্যুত্থানে জনতার সাথে সহাবস্থানে ছিল সেনা সদস্যরা। হাতে হাত মিলিয়ে উল্লাস করতেও দেখা গেছে বিভিন্ন স্থানে। 7 মাস পর গদিচ্যুত আওয়ামী লীগ ঘিরে শুরু হয়েছে সমালোচনা। আন্দোলনের সামনে থাকাদের মন্তব্যে প্রশ্ন উঠেছে শীর্ষ নেতৃত্বের সাথে সম্পর্ক নিয়ে। এই দায়িত্বটা আর্মি নিজের কাঁধে তুলে না নিয়ে বরং এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে ছেড়ে দিতে পারত, বা রাজনৈতিক দলগুলোর কাছে ছেড়ে দিতে পারত। ছাত্রদের মনে ঝুঁকিত হিসেবে তাদের মধ্যে কাজ করে আর কি, যে কারণে তারা কোনো অবস্থাতেই আওয়ামী লীগ ফিরে আসুক এটা তারা মানবে না। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভঙ্গুর দশার এই সময়ে পারস্পরিক দূরত্ব কাম্য নয় বলছেন দীর্ঘদিন প্রশাসনের দায়িত্ব পালন করা এই সাবেক কর্মকর্তা। এমনি আমরা অনাস্থায় জর্জরিত, এবং অনাস্থা হলো আমাদের একটা বিশাল সমস্যা রাজনৈতিক সংস্কৃতিতে। তো এখন সেটা কমে আসা উচিত। এখন তারা যদি ঐক্যবদ্ধভাবে কাজ করে তাহলে এটা রাষ্ট্রের জন্য মঙ্গল, তাদের জন্য মঙ্গল। কিন্তু যদি কোনো বিভাজন তৈরি হয়, দূরত্ব তৈরি হয়, তাহলে তারাও ভালো থাকবে না, রাষ্ট্রটাও ক্ষতিগ্রস্ত হবে। নির্বাচন নিয়ে মতভেদ আছে আন্দোলনের সপক্ষের শক্তিগুলোর। রাজনীতির এই কৌশল বা লড়াইকে স্বাভাবিক বলছেন কেউ কেউ। তবে সরকারে থাকা ব্যক্তিদের মন্তব্য পরিশীলিত হওয়া উচিত বলছেন তারা। এখন আমাদের তরুণেরা তাদের সাথে ভিতরে যে কথাবার্তা হয়েছে সেটা যেভাবে প্রচার করে দিচ্ছে, এটা কিন্তু রাষ্ট্রীয় শিষ্টাচারে পড়ে না। অনেক কথা হবে ভিতরে, কিন্তু সেগুলো প্রচার করা যাবে না। প্রচার করতে হলে অন্তত 30-40 বছর অপেক্ষা করা লাগবে। পুরো পরিবেশ থেকে কে কত তার স্বার্থ আদায় করে নিতে পারে। সুতরাং এইটা আমার মনে হয় না যে পরিস্থিতি খুব বেশি প্রতিকূলে আছে আমাদের, বিশেষ করে রাজনৈতিক। বৈদেশিক সম্পর্ককে আপনি দ্রুত ফিরে নর্মাল জায়গায় আনতে হবে। আপনার ভারতের সাথে স্বাভাবিক সম্পর্ক ফিরে আনতে হবে, আমেরিকার সাথে স্বাভাবিক সম্পর্ক ফিরে আনতে হবে।
দিন শেষে স্থিতিশীল রাষ্ট্র চায় মানুষ। ভোটের অধিকার, সুশাসন ফিরিয়ে আনার পাশাপাশি অস্থিরতা দূর করার পক্ষে তারা। এজন্য অন্তর্বর্তী সময়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিশ্লেষকরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে কোনো ছাড় নয়, রাজনীতি নিয়ে সেনাবাহিনীকে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। বিকেলে এনসিপির বাংলা মোটর কার্যালয়ে শ্রমিক উইং গঠনের লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেছেন। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বললেন, সেনানিবাসে বৈঠকের বিষয়ে দলীয়ভাবে তারা অবগত নন, দলীয় ফোরামে আলোচনার পরে এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য জানাবে এনসিপি। আরও বললেন, গণ অভ্যুত্থানের পরে রাজনৈতিক দল হিসেবে এনসিপি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, এ কারণে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখারও আহ্বান জানান তিনি। আমাদের যিনি দলীয় প্রধান নাহিদ ইসলাম এবং সেক্রেটারি জেনারেল আখতার হোসেন স্পষ্ট করেছেন, রিফাইন্ড হোক যেই কোনো মূল্যে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো রাজনীতি করার অধিকার নাই। সেনাবাহিনীর থেকে আমরাও তাদেরকে বলবো যে আপনারা দায়িত্বশীল আচরণ করুন, পলিটিক্যাল ম্যাটার, পলিটিক্যাল যারা পার্সন দল রয়েছে তাদেরকে আপনারা ডিল করতে দেন, এবং এখানে বিভিন্ন জায়গা থেকে যদি কোনো গোষ্ঠী বিভাজনের প্রচেষ্টা চালায় সেটা নিয়ে এনসিপি ঐক্যবদ্ধ ছিল, থাকবে এবং ভবিষ্যতে বাংলাদেশের পক্ষে কাজ করে যাবে। পায়রা বন্দর অর্থনীতির জন্য একটি বিস্ফোরা। এটি যতদিন চলমান থাকবে ততদিন অর্থনীতিতে ক্ষতি বাড়বে বলেই মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ। একনেক সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা বলেছেন, সরকারি কেনাকাটায় এতদিন মাফিয়া গোষ্ঠী সুযোগ নিয়েছে। আগামীতে স্বচ্ছতা, প্রতিযোগিতা বাড়াতে শতভাগ টেন্ডার অনলাইনে হবে, আর এজন্য ক্রয় আইনেও সংশোধনী আনা হয়েছে। 2019 সালে পায়রা সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প হাতে নেই আওয়ামী লীগ সরকার। কাজ শেষ হবার কথা ছিল 2021 সালের জুনে, কিন্তু নানা দুর্বলতার কারণে বেকায়দায় পড়েছে সরকার। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় পায়রা বন্দর প্রকল্পের ব্যয় বৃদ্ধি করা হয় 911 কোটি টাকা। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা বলেন, সম্ভাব্যতা যাচাই না করেই হাতে নেওয়া হয় পায়রা সমুদ্র বন্দর নির্মাণ প্রকল্প। এটি এখন অর্থনীতির জন্য বিস্ফোরা। অর্থনীতির জন্য একটা বিস্ফোরণের মতো প্রকল্প এটা। এই পায়রা প্রকল্প, অথচ এটা করার সময় কেউ দেখেনি যে এখানে কখনোই এই নদীতে বন্দর, নদী সমুদ্র বন্দর দূরের কথা, একটা নদী বন্দর সম্ভব না বছর বছর ড্রেজিং ছাড়া। যতদিন এই প্রকল্প থাকে, যতদিন এই বিদ্যুৎ কেন্দ্র থাকে, এই সমস্যা, এই ক্ষতি তো হতেই থাকবে। মোট 21,290 কোটি টাকা ব্যয়ে একনেক সভায় মোট 15টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়, এর মধ্যে 8টি সংশোধিত। বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের সংশোধনীর অনুমোদন দেওয়া হলেও ভবিষ্যৎ নিয়ে সংশয় প্রকাশ করেন পরিকল্পনা উপদেষ্টা। প্রায় 5,500 কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয়েছে সরকারি প্রাথমিক স্কুলের ফিডিং প্রকল্পের। যে এলাকাগুলো কম আয়ের এলাকা, সেই উপজেলাগুলো নেওয়া হয়েছে, কিন্তু গ্রামে এগুলো বাড়িয়ে সম্ভব হলে সব স্কুলেই দেওয়া হবে, এবং এগুলো সবই ড্রাই ফুড, কলা, ডিম, রুটি যেন বাচ্চারাই পায়, এগুলো যেন স্থানীয় বাজারে বিক্রি না হয়ে যায়। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিতে সংস্কার আনার দাবি করেন পরিকল্পনা উপদেষ্টা। এর ফলে কমে যাবে মাফিয়া চক্রের আধিপত্য। সরকারি ক্রয় নীতির সংশোধন অনুমোদন করেছি, এগুলোতে আরো স্বচ্ছতা আনা এবং এগুলোকে আরো প্রতিযোগিতামূলক করা। পরিকল্পনা উপদেষ্টা বলেন, চলমান প্রকল্পের অগ্রগতি এখন থেকে অনলাইনে জানা যাবে। অনলাইনেই হবে শতভাগ টেন্ডার জমা, এর মাধ্যমে কমে যাবে দুর্নীতিও। আমাদের একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে, আমরা কি সংস্কার করব নাকি দুর্নীতি ধরব? অনেকে আমাদেরকে এই প্রশ্ন করছে। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। এবার চৈত্র সংক্রান্তিতে শিল্পকলায় রক কনসার্ট হবে বলে জানালেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। এছাড়াও পহেলা বৈশাখে সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন শো হবে। সচিবালয় উপদেষ্টা বলেছেন, সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বাদ দেওয়া মঙ্গলজনক নয়। এবারের শোভাযাত্রায় সত্যিকার অর্থেই পরিবর্তন দেখা যাবে। এবছর
কী নামে শোভাযাত্রা হবে সেটি সোমবার পৃথক সভায় সিদ্ধান্ত জানানো হবে। এটি যখন শুরু হয় তখন নাম ছিল আনন্দ শোভাযাত্রা। আগে যে নাম পরিবর্তন হয়েছে সেটা আবারও হতে পারে বলেছেন উপদেষ্টা। এবার শুধু বাঙালিদের শোভাযাত্রা হবে না, হবে সবার শোভাযাত্রা। জানান, নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতির কোনো সমস্যা হবে না। শোভাযাত্রার সময়সূচির বিষয়ে পুলিশ বিস্তারিত জানাবে। আর এ সময় ছায়ানটের সাধারণ সম্পাদক বলেছেন, প্রতি বছরের মতো এবারও রমনা পটমূলে আয়োজন হবে, গান বাছাইয়ের ক্ষেত্রে কোনো নির্দেশনা নেই। চৈত্র সংক্রান্তি উপলক্ষে শিল্পকলা একাডেমিতে একটা রক কনসার্ট হচ্ছে, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ড্রোন শোর আয়োজন করা হবে। ড্রোন শো হচ্ছে চাইনিজ এমবেসির সহযোগিতায়, তারা আমাদেরকে এই সাপোর্টটা দিচ্ছে। সেখানে আপনারা বিকেলবেলা গান শুনবে এবং সন্ধ্যার পরে দেখবে যে সংসদ ভবনের উপরে বাংলার আকাশে কিছু ড্রোন দিয়ে কিছু ইমেজ তৈরি করা হচ্ছে। সো এটা হবে হচ্ছে সংসদ ভবনে। এপ্রিলের শুরুতে বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট হবে। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করে তথ্য জানিয়েছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। জানিয়েছেন 9 এপ্রিল সামিটের একটি প্রদর্শনীর জন্য মার্কিন টেলিকম জায়ান্ট স্টারলিংক ইন্টারনেট সংযোগ দেবে। আসন্ন বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট নিয়ে গণমাধ্যমকে জানাতে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলন। তো এখন পর্যন্ত সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, 7 থেকে 10 এপ্রিল হবে এই ইনভেস্টমেন্ট সামিট, যেখানে যোগ দেবেন বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। প্রথম দুদিন বিনিয়োগকারীরা যাবেন ঢাকার বাইরে, পরের দুদিন যোগ দিবেন ঢাকায়। প্রায় 50টা দেশ থেকে 550-র উপরে বিদেশি গেস্টদের রেজিস্ট্রেশন পেয়েছি। 7 তারিখে আমরা বড় যারা ইনভেস্টর তাদের জন্য আমরা চট্টগ্রামে একটা ভিজিটের আয়োজন করেছি। কোরিয়ান ইপিজেড ভিজিট করবেন এবং তারপরে মিরেশ্বরাই যে ন্যাশনাল আমাদের ইকোনমিক জোন আছে সেটা ওনারা ভিজিট করবেন। প্যারালি ঢাকায় স্টার্টআপ কানেক্ট নামে একটি প্রোগ্রাম হবে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। 8 তারিখে আমরা এই ইনভেস্টর গ্রুপদেরকে নিয়ে যাব 2500-এ নারায়ণগঞ্জে আমাদের পাশে যে ইকোনমিক জোনটা আছে। 9 এপ্রিল থেকে 2 দিন হোটেল ইন্টারকন্টিনেন্টালে বিনিয়োগকারীদের জন্য থাকছে বিভিন্ন ইভেন্ট। মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদের প্রধান অতিথি। 9 তারিখ সকালের প্রোগ্রামটার জন্য বেশ কিছু ম্যাচ মেকিং ইভেন্ট থাকবে, যেখানে আসলে এক একজন ইনভেস্টর এবং ইনভেস্টি তারা 1-to-1 কথা বলতে পারবেন। বেশ কিছু MOU এবং ইনভেস্টমেন্ট কনফার্মেশনের প্ল্যান আছে। আমরা মিনিস্ট্রি অফ কালচারাল অ্যাফেয়ার্সের সাথে একসাথে কাজ করছি। মিউজিক, ফটোগ্রাফি, ফ্যাশন, এই সব কিছুকে মিলিয়ে আমরা একটা এক্সক্লুসিভ ইভেন্ট করার চেষ্টা করছি। বিডা চেয়ারম্যান বলেন, এবারের সামিটে বিদেশি প্রতিনিধিদের দেশের বিনিয়োগের সামগ্রিক অবস্থার ব্যাপারে জানানো হবে। 3টি দল জানাবে দেশের রাজনৈতিক পরিস্থিতির ব্যাপারে। ইনভেস্টররা যদি জানতে চান বাংলাদেশের সামগ্রিক বিনিয়োগের যে অবস্থা সেটা সম্বন্ধে তারা জানতে চান, পলিসি কন্টিনিউটি সম্বন্ধে জানতে চান, ট্যাক্স রিলেটেড ইস্যু সম্বন্ধে জানতে চান, পলিটিক্যাল স্টেবিলিটি নিয়ে জানতে চান, এই যে কোনো ধরনের কনভারসেশন যদি তারা করতে চান তাহলে ওনারা এই বিভিন্ন রুমে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট সেট করে আধা ঘন্টার স্লটে তাদের সাথে বাইল্যাটারাল মিটিং করে ওই ব্যাপারে জানতে পারবেন। 3টা পলিটিক্যাল পার্টিকে অ্যাকচুয়ালি আলাদা করে রুম করে দিয়েছি, যেই রুমে গিয়ে ওনারা আসলে ওই পলিটিক্যাল আউটফিটদের সাথে কথা বলতে পারবেন, যাতে ওনারা বুঝতে পারেন যে এই বাংলাদেশের টোটাল পলিটিক্যাল যে কমিউনিটি আছে তারাও কিন্তু বিনিয়োগের ব্যাপারে যথেষ্ট উৎসাহী। চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন জানান, 9 এপ্রিল সামিটের একটি প্রদর্শনীর জন্য ইলন মাস্কের স্টারলিংক ব্যবহার করা হবে। ডেমো ডে হিসাবে 9 তারিখে আমরা স্টারলিংককে ইউজ করব। ইনঅগ্রেশন সেরেমনি সেটা উইল বি এয়ারড লাইভ, পুরাটাই আমরা স্টারলিংক দিয়ে আসলে এয়ার করার চেষ্টা করব। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। প্রায় 30 ঘন্টার চেষ্টায় সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আগুন নিয়ন্ত্রণে এলেও নতুন করে গুলিশাখালীতে আগুন দেখা দিয়েছে, আর সেটা যেন না ছড়ায় সেই চেষ্টা করছে ফায়ার সার্ভিস ও বন বিভাগ। এর আগে দুপুরের দিকে কলমতেজি ফরেস্টের আগুন নিয়ন্ত্রণে আসে, তবে তা পুরোপুরি নেভেনি। বন বিভাগ বলছে এখন পর্যন্ত 4 একর বনাঞ্চল পুড়ে গেছে। কারণ অনুসন্ধানে 3 সদস্যের কমিটিও করা হয়েছে। বিস্তীর্ণ সবুজের মাঝে ধোঁয়ার কুণ্ডলী, আগুনের কাছে যেন অসহায় প্রকৃতি। সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের কলমতেজি ফরেস্টের আগুন নিয়ন্ত্রণে আসতে না আসতেই 1 কিলোমিটার দূরে গুলিশাখালীতে নতুন করে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিস ও বন বিভাগের চেষ্টা চলছে সেটি নিয়ন্ত্রণে। রাত দিন মানে উজাগার করে এই জঙ্গল রক্ষার জন্য আমরা অনেক চেষ্টা করতেছি। আমরা দেখার সাথে সাথে আইসে এটারে নিয়ন্ত্রণ করে যেন আগুনটা না ছড়াইতে পারে।
এর আগে প্রায় ৩০ ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে কলমতেজি ফরেস্টের টহল ফাঁড়ির টেপার বিলের আগুন। শনিবার থেকে বন বিভাগ ও ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট অগ্নি নির্বাপনে কাজ করে। পানির অভাবে আগুন নেভানোর কাজে বেগ পেতে হয়। রাত 4:30টার সময় আমরা এখান থেকে বেরিয়ে গেছি, এক সেট করে গেছি আর এক সেট বসাই গেছি। রাতের বেলা পাইপগুলা ওনাদের কাছ থেকে আমরা 38টা পাইপ পেয়েছি, আমাদের পাইপের সাথে কানেক্ট করে আমরা শেষ মাথা পর্যন্ত, অর্থাৎ যে জায়গায় আগুন লেগেছে সেই জায়গা পর্যন্ত আসতে পেরেছি। কলমতেজি ফরেস্ট এলাকার অগ্নিকাণ্ডে 4 একর বনাঞ্চল পুড়েছে বলে জানিয়েছেন বন বিভাগের কর্মকর্তারা। আমরা টোটালটা ঘুরে দেখেছি, খুব বেশি এলাকা না, মানে 3 থেকে 4 একর জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা মূলত আপনার বলা বন, মানে কোনো ইম্পর্টেন্ট স্পেসিস নেই এখানে। এখন 95% নিয়ন্ত্রণে আছে। আর মানে আপনার এই আমরা তো কাজ করছি, ফায়ার ব্রিগেড আছে আপনাদের সাথে, আপনি দেখতেছেন আমাদের সাথে ফায়ার ব্রিগেড আছে, এবং ইনশাল্লাহ আশা করি আজকে দিনের মধ্যে আমরা এটা ক্লোজ করতে পারবো। পরিবেশবাদীদের ধারণা, পরিকল্পিতভাবে সুন্দরবনে আগুন দেওয়া হয়েছে। প্রতি বছরই এই মার্চ এপ্রিল ঠিক বর্ষার আগে এই গরমের সময় এই আগুনগুলো লাগানো হয়, এবং বারবারই আমরা অনুসন্ধান করে দেখেছি, মানুষের সাথে, স্থানীয় মানুষের সাথে কথা বলে দেখেছি, এমনকি বন বিভাগের তদন্তের রিপোর্টও আছে যে এক ধরনের অসাধু মাছ ব্যবসায়ী এবং অসাধু বন কর্মকর্তা, তাদের যোগ সাজসে বারবার এই আগুনগুলো লাগানো হয়। গত 2 যুগে সুন্দরবনের প্রায় 26 জায়গায় আগুন লাগে, যার বেশিরভাগই পূর্ব বন বিভাগের চাঁদপাই রেঞ্জে। জারিন অর্নি, যমুনা নিউজ। ঈদের কেনাকাটায় সরগরম যমুনা ফিউচার পার্ক, বৃহত্তম এই শপিং মল ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখরিত। এই মুহূর্তে কি চলছে সেখানে দেখবার চেষ্টা করব। আমাদের সহকর্মী শামীম রেজা আছেন যমুনা ফিউচার পার্কে। 22টি রোজা শেষ হয়ে গেল। শামীম, ক্রেতাদের কেনাকাটায় কোন বিষয়গুলো অগ্রাধিকার পাচ্ছে জানাবেন? ভিড় কেমন দেখছেন? এখান থেকে দেখে মনে হচ্ছে বেশ ভিড়। হ্যাঁ, বৃষ্টি ইফতারের পর থেকেই আসলে রাজধানীর যমুনা ফিউচার পার্ক ক্রেতা সাধারণের সমাগমে জমজমাট। কেনাকাটাও আসলে জমজমাট হয়ে উঠেছে ইফতারের পর থেকেই। একই সাথে ক্রেতারা আসছেন, তাদের পছন্দের ব্র্যান্ডগুলো ঘুরে ঘুরে দেখছেন। দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই বিভিন্ন নামী ব্র্যান্ডের পোশাকের প্রতি ক্রেতাদের আগ্রহ, কেনার প্রবণতা বেশি। তবে সাধু সাধ্যের মধ্যে ঈদের কেনাকাটা করছেন সবাই। এবার যেহেতু গরমের মধ্যে ঈদ উল ফিতর, তাই গরম বিবেচনায় যমুনা ফিউচার পার্ককেই স্বস্তিদায়ক ঈদ শপিংয়ের জন্য বেছে নিয়েছেন নগরবাসী। প্রতি বছরের ন্যায় এবারও নতুন নতুন ডিজাইনের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্র্যান্ডগুলো। ঈদের কেনাকাটায় এবারও অবশ্য প্রতি বছরের ন্যায় মেয়েদের বেশি। শাড়ি, সালোয়ার কামিজ, কুর্তির প্রতিই বেশি আগ্রহ সবার। পাশাপাশি শিশুদের পোশাকের বিক্রিও ভালো হচ্ছে। পুরুষদের পাঞ্জাবির দোকানগুলোতেও ক্রেতাদের উপচে পড়া ভিড়। ব্যবসায়ীরাও বলছেন ছেলেদের পোশাকের মধ্যে পাঞ্জাবি সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। তবে তারা বলছেন যে আসলে রমজান মাস জুড়েই তাদের বেচা বিক্রি চলছে, তবে রমজানের শেষ সময় এসেই মূলত তাদের বিক্রিটা জমে উঠেছে। আর দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এই শপিং মলে আসলে ক্রেতারাও আসছেন স্বস্তিদায়ক শপিংয়ের জন্য। তারাও বলছেন যে এই গরমের মধ্যে রাজধানীর অন্যান্য জায়গায় শপিংয়ে গেলে মানুষের যে গ্যাদারিং, যে চাপাচাপি, এর মধ্যে আসলে শপিং করাটা বেশ কষ্টদায়ক। এজন্য সবাই আসলে ঈদ শপিংয়ে যমুনা ফিউচার পার্কেই বেছে নিচ্ছেন এবং স্বস্তিদায়ক ঈদ শপিংয়ে সবাই আসলে শপিং শেষে স্বস্তি প্রকাশ করছেন। বৃষ্টি, শুনছিলাম, বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন। ধন্যবাদ শামীম। সীমান্ত পেরিয়ে অবৈধভাবে বিদেশি কাপড় যেন দেশে ঢুকতে না পারে সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানালেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান। বলেছেন, দেশীয় উদ্যোক্তাদের পাশে আছে সরকার। সকালে তেজগাঁও বেসিক ভবনে ঈদ মেলার উদ্বোধন শেষে আয়োজিত সেমিনারে শিল্প উপদেষ্টা জানিয়েছেন, ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। পাশাপাশি আমলাতান্ত্রিক জটিলতা এড়িয়ে উদ্যোক্তাদের ব্যবসা সহজ করার উদ্যোগ নেওয়া হবে। দেশের অর্থনীতিতে কুটির, ক্ষুদ্র, মাঝারি শিল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও মন্তব্য করেন শিল্প উপদেষ্টা। এই ঈদে আমরা সীমান্তে চেষ্টা করছি যাতে অবৈধভাবে কাপড় না ঢুকে, বাংলাদেশের উদ্যোক্তারা যেন তাদের পণ্য, তাদের কাপড়, তাদের জিনিসগুলো দেখাতে পারেন যারা ক্রেতা তাদের কাছে, এবং তাদের কাছে বিক্রির জন্য ব্যবস্থা করতে পারেন।
মজা না খেলে মুখে লাগাবে তোকে আর দিব না। একা একা খাচ্ছো, শেয়ার করবে না? সবকিছুতে শেয়ার হয়, সসের বসে হয় না। প্রাণসন সসের বস। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের সাবেক গাড়ি চালক আব্দুল মালেককে দুদক আইনের 2টি ধারায় 13 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত এবং দুদকের আইনজীবী বলছেন অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় রায় দিয়েছেন ঢাকার বিশেষ জজ আদালত 6। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি বলে দাবি আসামি পক্ষের আইনজীবীর। আওয়ামী লীগ সরকারের আমলে যেসব দুর্নীতি দেশ জুড়ে নিন্দার ঝড় তুলেছিল তার অন্যতম স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেকের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং তথ্য গোপন। সবশেষ 2021 সালে মালেকের বিরুদ্ধে মামলা করে দুদক। পরের বছরই তার বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি। শুরু হয় আনুষ্ঠানিক বিচার। এই মামলায় যুক্তিতর্কের শুনানি শেষে রোববার ঢাকার বিশেষ জজ আদালত 6-এর বিচারক জাকারিয়া হোসেন দুদক আইনের 2টি ধারায় মালেককে 13 বছরের কারাদণ্ড দেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং তথ্য গোপনের 2টা অভিযোগ ছিল। 2টি ধারায় সুনির্দিষ্টভাবে প্রমাণিত হয়েছে তার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের যে ইটা ছিল, অভিযোগ ছিল, সেটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়। তার বিরুদ্ধে 10 বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে এবং 1 লক্ষ টাকা জরিমানা করেছে, অনাদায়ে 6 মাসের কারাদণ্ড দিয়েছে। তবে আইনগতভাবে এই রায় সঠিক হয়নি দাবি আসামিপক্ষের আইনজীবীর। মামলা দেখা গেল সর্বসকল মালিক সাহেবের সম্পত্তির পরিমাণ 2 কোটি টাকার উপরে এবং সেখানে 50 লক্ষ টাকা ব্যাংক লোন আছে। সেই সময় বলা হয়েছিল, মিডিয়া থেকে আপনারাই বলেছিলেন, শত শত কোটি টাকার মালিক, কয়েকটা গাড়ির মালিক, একাধিক বাড়ি আসছে। আগামী 16 এপ্রিল মালেক এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অপর একটি মামলার রায় ঘোষণা করবেন একই আদালত। আমি সাজা মাইনে দিচ্ছি কিন্তু আমি ন্যায্য বিচার পাই না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। আবারও ফিরে এলাম সন্ধ্যার বাংলাদেশ দেখছেন আপনারা। বাংলাদেশে শেখ হাসিনা বিরোধী অসন্তোষ দানা বাঁধার বিষয়ে আগেই অবগত ছিল ভারত, তবে এ বিষয়ে দিল্লি হস্তক্ষেপ করেনি বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। শনিবার দেশটির পররাষ্ট্র বিষয়ক পরামর্শ কমিটির বৈঠকে বিভিন্ন দেশের পরিস্থিতি, চলমান কূটনীতি নিয়ে আলোচনা হয় এবং কর্মকর্তাদের বরাতে ওই বৈঠক সম্পর্কেই প্রতিবেদন প্রকাশ করেছে দ্য হিন্দু। বলা হয় 5 আগস্ট শেখ হাসিনার পতনের আগেই স্বার্থ সংশ্লিষ্ট বেশ কয়েকটি পক্ষ জনরোষের বিষয়টি জানতে পেরেছিল। তবে এই ইস্যুতে শেখ হাসিনাকে পরামর্শ দেওয়া ছাড়া ভারতের খুব বেশি কিছু করার ছিল না বলে জানিয়েছেন জয়শঙ্কর। আসন্ন বিমস্টেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক আয়োজনে ঢাকার অনুরোধ বিবেচনা করা হচ্ছে বলেও জানান তিনি। বাংলাদেশ, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপালের মতো প্রতিবেশী দেশগুলোয় চীনের ক্রমবর্ধমান প্রভাব নিয়েও আলোচনা হয়। তবে ভারত চীনকে শত্রু নয়, প্রতিযোগী ভাবে বলে জানান এস জয়শঙ্কর। গাজায় ইসরায়েলি আগ্রাসন চলছে। রাফা, খান ইউনিস সহ বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চলছে। রোববার ভোররাত থেকে এখন পর্যন্ত উপত্যকায় 35 জনের প্রাণ গেছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে এবং সেখানে অ্যাম্বুলেন্স, উদ্ধারকর্মীরা পৌঁছাতে পারছে না। বিস্ফোরণ শোনা যাচ্ছে নেতজারিম করিডোরেও। এর আগে শনিবার একদিনেই 34 জনের প্রাণ যায়। গত মঙ্গলবার যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে গাজায় ভয়াবহ হামলা শুরু করেছে ইসরায়েল। উপত্যকার দক্ষিণ, উত্তর, মধ্যাঞ্চলে বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চলছে। নতুন করে প্রাণ হারায় অন্তত 700 ফিলিস্তিনি। এই ছিল আজকের সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।